হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি সালোক সংশ্লেষের কেলভিন চক্র বা সি3 চক্র সম্পর্কে আলোচনা করব। তোমাদের বিশেষ করে ক্লাস 11-এর যে সি3 চক্র বা কেলভিন চক্র আছে সেটাকে জাস্ট বইতে তোমাদের অনেক বড় আছে, যেহেতু এখান থেকে 4 মার্কের কোশ্চেন সেট হওয়ার সম্ভাবনা আছে, তাই এটাকে আমি শর্ট করে জাস্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখেছি। যাদের এই অ্যান্সারটি দরকার তারা অন্ততপক্ষে স্ক্রিনশট নিয়ে অ্যান্সারটি লিখে রাখবে। এবং এই লেখানোর সঙ্গে সঙ্গে আমি এখানে ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করেছি। এই ডায়াগ্রামের সঙ্গে যখন আমি পড়াবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বোঝা গেছে। এখানে আরও একটা কথা হচ্ছে যে এই সালোক সংশ্লেষের জাস্ট এই 4 মার্কের কোশ্চেন আলোচনার পরেও আমি কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব। এছাড়াও এরপরে একটু ডিটেলস, বিশেষ করে এনসিইআরটির বইতে যে নিট যারা এক্সাম দিবে তাদের জন্য জাস্ট আমি কয়েকটা স্পেসিফিক কোশ্চেন এবং তার নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, তার বাইরে নয়। কেননা নির্দিষ্ট ক্লাসের জন্য নির্দিষ্ট লিমিট পর্যন্ত আলোচনা করা যায়, তার বাইরে আলোচনা করলে হয়তো জ্ঞান নেওয়া যাবে কিন্তু ব্যাপারটা লেন্দি হয়ে যাবে ক্লাসটা। তাই সময় নষ্ট না করে শুরু করা যাক। তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো আগের ক্লাস থেকে, যেটা হচ্ছে যদি আমি একটা পাতা নিই, এই পাতাতে কি আছে? অসংখ্য মেসোফিল কোষ আছে, একটা দুটা তিনটা চারটা এরকম অসংখ্য মেসোফিল কোষ আছে। এই মেসোফিল কোষের থেকে যে কোনো একটা মেসোফিল কোষকে নিলাম। এই কোষের ভেতর নিউক্লিয়াস আছে দেখতে পাচ্ছ এবং ক্লোরোপ্লাস্ট আছে, যেখানে কি হচ্ছে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে, একটা হচ্ছে এই যে স্ট্রোমা অংশ আছে আর হচ্ছে গ্রানা অংশ। এই যে গ্রানা অংশ, এই গ্রানা অংশতে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় এবং এই স্ট্রোমা অংশতে কি সম্পন্ন হবে? তোমার সি3 চক্র বা কেলভিন চক্র সম্পন্ন হবে। জাস্ট এই ক্লোরোপ্লাস্টটাকে আমি এখানে জুম করে বড় করে দেখিয়েছি এবং কিভাবে হচ্ছে সি3 চক্র বা কেলভিন চক্র তা বোঝানোর চেষ্টা করছি। প্রথমত দেখো, এখানে কেলভিন চক্রে আসার আগে ক্লোরোপ্লাস্টে দেখো এটাও একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এই দুটো থাইলাকয়েড মিলে হচ্ছে গ্রানা। এই থাইলাকয়েডে আমরা জানি যে পিএস1 থাকছে। এই পিএস1 এ কি উৎপন্ন হয় আলোক দশার মাধ্যমে? NADPH প্লাস H প্লাস উৎপন্ন হচ্ছে এবং এটিপি উৎপন্ন হচ্ছে। এরপর এই এটিপি এবং NADPH প্লাস H প্লাস এটা কিসে চলে আসছে? স্টোমাতে চলে আসছে। আর স্টোমাতে কি হয়? সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা সি3 চক্র বা কেলভিন চক্র হয়ে থাকে। এটাকে কখনো অন্ধকার দশা বলবো না, এই কারণে যে এটা অন্ধকারে ঘটে না, কিন্তু আলোক দশার উৎপাদিত পদার্থের দ্বারা কিন্তু অন্ধকার দশা হয়ে থাকে। এটাকে অন্ধকার দশা অন্ধকার দশা বলবো না, যেহেতু আলোক নিরপেক্ষ দশা। যেহেতু এটা বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিলেন, তাই উনার নাম অনুসারে একে কেলভিন চক্র বলা হয়। সাধারণত কি হয়, বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে কোষে প্রবেশ করলো। কার্বন ডাইঅক্সাইড প্রথমত কি কোষে প্রবেশ করলো, কোষ থেকে কোথায় প্রবেশ করবে? ক্লোরোপ্লাস্টে প্রবেশ করবে। ক্লোরোপ্লাস্টের কোথায় তোমার প্রবেশ করবে? স্টোমাতে প্রবেশ করবে। আর আলোক দশার মাধ্যমে উৎপন্ন হওয়া NADPH প্লাস H প্লাস এবং এটিপি যে উৎপন্ন হয়েছিল, এই NADPH, এটিপি এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তা এবং রিবিউলোজ বিসফসফেট নামক 5 কার্বনযুক্ত কম্পাউন্ডের সাহায্যে কি উৎপন্ন হয়? প্রথমে পিজিএ উৎপন্ন হয়, তারপর পিজিএ কি হচ্ছে বিজারিত হয়ে পিজিএলডি উৎপন্ন হবে এবং পিজিএলডির কিছু পরিমাণ পিজিএলডি হচ্ছে কি গ্লুকোজ উৎপন্ন করবে। এই গ্লুকোজ হচ্ছে কি গ্লুকোজের ভেতর হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন ফিক্সড হচ্ছে বা স্থিতিকরণ হচ্ছে বা অঙ্গীভূত হচ্ছে। তাই অঙ্গারাত্মীকরণ, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে, তা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। তাহলে এখানে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডে কার্বন রিবিউলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং NADPH এটিপির সঙ্গে যুক্ত হয়ে সাধারণত পিজিএলডি উৎপন্ন করছে। কিছু পিজিএলডি গ্লুকোজ তৈরি করছে এবং কিছু পিজিএলডি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় আবার কি REBP অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট তৈরি করছে এবং এই পদ্ধতিটা চক্রাকারে হচ্ছে। বারবার কি উৎপন্ন হচ্ছে? REBP উৎপন্ন হচ্ছে এবং বারবার একদিকে কি হচ্ছে? গ্লুকোজ স্থিতিকরণ করছে। এই গ্লুকোজ যে উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ ক্লোরোপ্লাস্টের ভেতর হয়তো অসংখ্য গ্লুকোজ জমা হয়ে সঞ্চিত আকারে কি স্টার্চ তৈরি করতে পারে, অথবা এই গ্লুকোজ সুক্রোজ আকারে যেসব জায়গায় কিন্তু কি সালোক সংশ্লেষ ঘটছে না সেসব জায়গায় কি ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন ঘটছে। বোঝা গেছে? জাস্ট আমি এই যে সি3 চক্র বা কেলভিন চক্রকে জাস্ট বড় করে এইখানে দেখিয়েছি এবং লেখার সঙ্গে তোমরা অবশ্যই মিলিয়ে নাও। আশা করছি 5 থেকে 7 মিনিটের ভেতর এই 4 মার্কের কোশ্চেন তোমাদের একদম জলের মতো সোজা হয়ে যাবে। প্রথমত দেখো,
যে আমি এখানে 6 কার্বন নিয়েছি, 6টা কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, বোঝানোর উদ্দেশ্য আমি বলে দিব পরে। প্রথমত কি হচ্ছে, বায়ুমণ্ডলে বা পরিবেশের কার্বন ডাইঅক্সাইড সাধারণত কি পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় কোথায় আসে, কোষে আছে, কোষ থেকে কোথায় আছে, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে আছে। ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কি আছে, রাইবোবিউলোজ বিসফসফেট আছে। ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কি হচ্ছে, 5 কার্বন যুক্ত রিবিউলোজ বিসফসফেট আছে। এই রিবিউলোজ বিসফসফেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কোন উৎসেচকের সাহায্যে, রুবিস্কো নামক উৎসেচকের সাহায্যে। তাই বলতে হবে যে রুবিস্কো নামক উৎসেচকের সাহায্যে পরিবেশ থেকে আসা কার্বন ডাইঅক্সাইড এবং রিবিউলোজ বিসফসফেটের সান্নিধ্যে কি উৎপন্ন হয়, প্রথম অস্থায়ী যৌগ কি উৎপন্ন হয়, ডাই ফসফো অরবিটাল উৎপন্ন হয়। ডাইফসফো অরবিটাল উৎপন্ন হয়। এই ডাইফসফো অরবিটাল হচ্ছে প্রথম অস্থায়ী যৌগ। এই ডাইফসফো অরবিটাল হচ্ছে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি থেকে ফসফেট নিয়ে কিসে পরিণত হয়, বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় উৎপন্ন এনডিপিএইচ প্লাস এইচ প্লাসের সাহায্যে বিজারিত হয়ে কিসে পরিণত হয়, ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়। এবং কিছু পরিমাণ ফসফোগ্লিসারালডিহাইড কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজ উৎপাদনের কাজে লেগে যাচ্ছে, এবং কিছু পরিমাণ ফসফোগ্লিসারালডিহাইড সেটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন করছে, এবং অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে, রিবিউলোজ মনোফসফেট উৎপন্ন হচ্ছে। এই রিবিউলোজ মনোফসফেট আবার এটিপি থেকে অজৈব ফসফেট নিয়ে কি উৎপন্ন করে দিচ্ছে, রিবিউলোজ বিসফসফেট উৎপন্ন করে দিচ্ছে। তাহলে রিবিউলোজ বিসফসফেট মানে বারবার উৎপন্ন হচ্ছে এবং চক্রকার সাইকেলটা বারবার চলতে থাকছে। অর্থাৎ এই সাইকেলটা বারবার চলতে আছে এবং গ্লুকোজ ফিক্সড হতে আছে বা স্থিতিকরণ ঘটতে আছে, এবং কি রিবিউলোজ বিসফসফেটের পুনরুৎপাদন পদ্ধতি হচ্ছে। আমি এখানে জাস্ট কি করেছি যে কেলভিন চক্রকে সাধারণত আমি এখানে 4টি স্টেপে ভাগ করেছি। যদিও তোমাদের এনসিইআরটির বইতে 3টি স্টেপ আছে, তবুও 4টি স্টেপ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে আছে। যেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ, অর্থাৎ এখান থেকে রিবিউলোজ বিসফসফেট থেকে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড পর্যন্ত হচ্ছে কার্বনের স্থিতিকরণ বা কার্বক্সিলেশন। অর্থাৎ কোন যৌগে যখন কার্বন যুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলবো, কার্বক্সিলেশন বা কার্বনের স্থিতিকরণ। এখানে দেখো রিবিউলোজ নামক 5 কার্বন যুক্ত যৌগের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে কোন উৎসেচকের সহায়তায়, রুবিস্কো উৎসেচকের সহায়তায়, এবং কি উৎপন্ন করছে, প্রথম অস্থায়ী যৌগ হচ্ছে কি ডাইফসফো অরবিটাল উৎপন্ন করছে। সেটা খুব দ্রুত ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে, প্রথম স্থায়ী যৌগ। প্রথম স্থায়ী যৌগ যে পিজিএ হচ্ছে, এটা হচ্ছে কেমন, কত ধরনের, কটা কার্বন আছে, 3টা কার্বন আছে। অর্থাৎ যদি আমি বলি যে হচ্ছে কি 6 কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6টি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6টি রিবিউলোজ মনোফসফেট রুবিস্কো উৎসেচকের সহায়তায় কি উৎপন্ন করে, 6 অণু ডাইফসফো অরবিটাল উৎপন্ন করে। অর্থাৎ এতে কার্বন সংখ্যা হচ্ছে 36টি হয়ে যাচ্ছে। এরপর এই যে 6 অণু ডাইফসফো অরবিটাল এটা কিসে দ্রুত ভেঙে যায়, 3 কার্বন যুক্ত, কি বললাম, 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিডে ভেঙে যায়। তাহলে দেখো 3 কার্বন যুক্ত 12 অণু পিজে উৎপন্ন হবে। তাহলে 12 3 36 কার্বন হলো। তাহলে এখানেও 36 ছিল, এখানেও 36 ছিল, বোঝা গেল এই যে প্রসেসটা। অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হওয়া পর্যন্ত এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, কার্বনের স্থিতিকরণ বলছি। কি বলছি, কার্বনের স্থিতিকরণ বা কার্বন ডাইঅক্সাইডের কার্বনের স্থিতিকরণ। এরপর এই যে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় উৎপন্ন এটিপি ব্যবহার করছে। অর্থাৎ 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, 12 অণু কি এটিপির সঙ্গে, 12 অণু এটিপি থেকে কি নিচ্ছে, 12 অণু এটিপি থেকে অজৈব ফসফেট নিচ্ছে এবং এটিপিকে এটিপিতে পরিণত করছে এবং উৎপন্ন করছে কি 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত, অর্থাৎ একটা বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 3টি কার্বন। তাহলে 12টি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে কি 12 দিনে 36টি কার্বন থাকছে। নেক্সট বার দেখো এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটা আবার বিজারিত হচ্ছে, কিসে বিজারিত হয়ে যাচ্ছে, ফসফোগ্লিসারালডিহাইডে বিজারিত হচ্ছে। এই বিজারিত করার জন্য হাইড্রোজেন কোথা থেকে আসছে, আলোক দশায় কি বললাম, আলোক দশায় উৎপন্ন কি হয়েছিল, তোমার এটিপি উৎপন্ন হয়েছিল, আর কি উৎপন্ন হয়েছিল, NADPH প্লাস H প্লাস। আমি দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে। এই 12 অণু NADPH প্লাস H প্লাস কিসের সঙ্গে, কার সঙ্গে যুক্ত হলো, বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজারিত করলো, অর্থাৎ হাইড্রোজেন দিল, দিয়ে পরিণত হয়ে গেল কত, 12 অণু NADP প্লাসে পরিণত হলো এবং কি উৎপন্ন হলো, 12 অণু PgALD উৎপন্ন। এখানে বোঝার বিষয় আছে যে 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 12 অণু
ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়েছে। ফসফোগ্লিসারালডিহাইডের কার্বন সংখ্যাও তোমরা জানো যে 3, তাহলে 12 ইন্টু 3 অর্থাৎ 36 অণু। অলরেডি এখানে 36 ছিল, এখানে 36 ছিল। মজার কথা হচ্ছে এখানে বিসফসফোগ্লিসারালডিহাইড হচ্ছে কি এক প্রকারের হচ্ছে কি অ্যাসিড। এই অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যখন হবে তখন বিজারণ ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন নিবে। হাইড্রোজেন নেওয়া মানে বিজারণ হবে। এরপর আসছি এই 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড থেকে মাত্র 2 অণু। কত অণু? 2 অণু। দেখতে পাচ্ছ 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড, যার কার্বন সংখ্যা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইডের কার্বন সংখ্যা হচ্ছে 3 কার্বন যুক্ত কম্পাউন্ড। তাহলে 2 অণু আছে, তাহলে 2 গুণিতক 3C, অর্থাৎ 6টি কার্বন। এই 6টি কার্বন কিসে গেল? ফ্রুক্টোজ 6 ফসফেটে যায় প্রথমে, তারপর গ্লুকোজ 6 ফসফেটে যায়, সেখান থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। অর্থাৎ বুঝতে গেলে যে 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড থেকে মাত্র 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড মিলে কি অণু? 1 অণু গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ হতে পারে সঞ্চিত স্টার্চ রূপে সঞ্চিত হতে পারে অসংখ্য গ্লুকোজ নিজেদের ভেতর বহন করে, অথবা এই গ্লুকোজ সুক্রোজ রূপে যেসব অংশে গাছের যেসব অংশে কি হয় সালোকসংশ্লেষ হয় না সেই সব অংশে কিন্তু পরিবাহিত হয়। বোঝা গেল? এরপর 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড থেকে 2 অণু চলে গেল, অর্থাৎ 2 অণু থেকে কি তৈরি হচ্ছে? 1 অণু গ্লুকোজ তৈরিতে চলে গেল, আর পড়ে আছে কত? 10 অণু। এই 10 অণু ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি তৈরি হয়? বিভিন্ন অন্তর্বর্তী যৌগ। এই বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলো কত কত কার্বন হতে পারে? 3 কার্বন যুক্ত হতে পারে। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট 3 কার্বন যুক্ত যৌগ, এবং 4C হচ্ছে এরিথ্রোলোজ, আর হচ্ছে জাইলোনোজ, আর হচ্ছে কি হেক্সোজ এবং সেডোহেপ্টুলোজ। এগুলো উৎপন্ন হয়। এইগুলো উৎপন্ন হওয়ার পর শেষমেশ কি হয়? এই অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হওয়ার পর শেষমেশ কি 6 কি উৎপন্ন হয়? 6টি রিবিউলোজ মনোফসফেট উৎপন্ন হয়। আর রিবিউলোজ মনোফসফেট যার কার্বন সংখ্যা হচ্ছে, একটা রিবিউলোজ মনোফসফেটের কার্বন সংখ্যা হচ্ছে 5টি, তাহলে 6টি রিবিউলোজ মনোফসফেটের কার্বন সংখ্যা 6 5 30টি হবে। আর হচ্ছে এই রিবিউলোজ মনোফসফেট কি করে? 6 অণু এটিপি থেকে 6টি রিবিউলোজ মনোফসফেট কি করে? 6টি এটিপি থেকে 6টি ইনঅর্গানিক ফসফেটকে নিবে, ফলে কি উৎপন্ন করবে? রিবিউলোজ বিসফসফেট উৎপন্ন করবে। বোঝা গেছে? বোঝা গেল? এটা হয়তো আমি স্পিডে বলছি, তোমরা জাস্ট মিলিয়ে দিবে এখানে লেখার সঙ্গে, আমি বলে দিচ্ছি শুনে রাখো। জাস্ট হিসেবটা তোমরা মনে রাখবে। কি প্রথম বলবে? কোনো ব্যাপার নয়, সিম্পল ব্যাপার একটা, যে রিবিউলোজ বিসফসফেটের সঙ্গে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড রিপুষ্ক নামক উৎসেচকের সহায়তায় মিশে প্রথমে কি অস্থায়ী যৌগ ডাইফসফো অরবিটাল উৎপন্ন করে। এই ডাইফসফো অরবিটাল দ্রুত ভেঙে গিয়ে এই ডাইফসফো অরবিটাল হচ্ছে 6 কার্বন যুক্ত যৌগ, কিন্তু এই ডাইফসফো অরবিটাল দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করে? এটিপি থেকে অজৈব ফসফেট নিয়ে কিসে পরিণত হয়? বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় উৎপন্ন NADPH+H+ থেকে হাইড্রোজেন নিয়ে বিজারিত হয়ে কি উৎপন্ন করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। কিছু পরিমাণ ফসফোগ্লিসারিক অ্যাসিড কি গ্লুকোজ তৈরির ক্ষেত্রে লেগে যায়, এবং কিছু পরিমাণ ফসফোগ্লিসারিক অ্যাসিড কিছু অন্তর্বর্তী যৌগ গঠন করে, এবং শেষমেশে কি উৎপন্ন করে? রিবিউলোজ মনোফসফেট উৎপন্ন করে। এই রিবিউলোজ মনোফসফেট এটিপি থেকে পুনরায় ফসফেট নিয়ে কিসে পরিণত হয়? পুনরায় রিবিউলোজ বিসফসফেটে পরিণত হয়। এই হয়েছে তোমাদের লেখার বিষয়। এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পড়ে লিখবে। যেহেতু তোমাদের 4 মার্কের কোশ্চেন আছে, তাই এইটুকু লেখা এবং এই ডায়াগ্রামের জাস্ট এইটুকু দিলেই যথেষ্ট। এখানে বোঝানোর জন্য আমি জাস্ট দিয়েছি কি 6টি কার্বন, অর্থাৎ 1 অণু, দেখো এখানে 1 অণু গ্লুকোজ তৈরি করাতে কত অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছে? এখানে যদি কোশ্চেন বলি, 1 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছে, অর্থাৎ 6টি কার্বন লেগেছে। এখানে মনে রাখবে, একবার এই সাইকেল বা চক্র, একবার চক্র হতে গেলে 1টি কার্বনের দরকার হয়। কি বললাম? একবার চক্র সম্পন্ন হতে গেলে 1টি কার্বনের দরকার হয়। তাহলে এখানে 6টি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 6টি কার্বন আছে, তাহলে কবার সাইকেল চলবে? 6 বার চলবে। 6 বার সাইকেল চললে 1টি অণু গ্লুকোজ তৈরি হবে। না বোঝাকে যায়নি? এখানে দেখো বলে দিচ্ছি, 6 বার চক্র, কেলভিন চক্র হলে
কেলভিন চক্র হলে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। যদি বলে যে একবার সাইকেল তৈরি হলে, অর্থাৎ একবার কেলভিন চক্র হলে কত অণু গ্লুকোজ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একবার যদি হয় তাহলে গ্লুকোজ 1/6 গ্লুকোজ হবে, 1/6 অণু গ্লুকোজ তৈরি হবে। বোঝা গেছে? এরপর আসছি, এই গেল ব্যাপার। এরপরে তোমাদের এই যে স্টেপগুলোকে, রিবিউলোজ বিসফসফেট থেকে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা উৎপন্ন হওয়া, এই স্টেপটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন বা কার্বন ডাইঅক্সাইডের কার্বন স্থিতিকরণ। নেক্সট, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারালডিহাইড, এই যে স্টেপটা হচ্ছে কি বিজারণ দশা বা রিডাকশন ফেজ বলা হয়। আবার হচ্ছে কি আমি একটা অ্যাড করেছি যেটা হচ্ছে সংশ্লেষ দশা। ফসফোগ্লিসারালডিহাইডের কিছু পরিমাণ ফসফোগ্লিসারালডিহাইড যেটা গ্লুকোজ তৈরির ক্ষেত্রে লাগছে, অর্থাৎ যেটাকে গ্লুকোজ সংশ্লেষ দশা বলছি, সেটা 2 অণু এদিকে চলে আসছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি আরইউবিপির পুনরুৎপাদন দশা, অর্থাৎ বাদবাকি যে ফসফোগ্লিসারালডিহাইড ছিল সেটা পুনরায় অন্তর্বর্তী যৌগ গঠন করছে, তার মাধ্যমে পুনরায় কি উৎপন্ন করছে, রিবিউলোজ মনোফসফেট রিবিউলোজ বিসফসফেট উৎপন্ন করছে। এটাকে বলা হচ্ছে রিবিউলোজ বিসফসফেটের পুনরুৎপাদন, অর্থাৎ পুনরায় উৎপাদন হচ্ছে। বোঝা গেল? এরপর তোমরা বলো যে 1 অণু গ্লুকোজ তৈরি করাতে কেলভিন চক্রে কত অণু এটিপির দরকার হয়? কি বললাম? 1 অণু গ্লুকোজ তৈরি করতে কেলভিন চক্রে কত অণু এটিপি দরকার হয়। দেখো এখানে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য প্রথমে তো দেখো বিজারণ দশায় কত অণু এটিপি লেগেছে, 12 অণু। পুনরুৎপাদন অর্থাৎ আরইউবিপি পুনরুৎপাদন দশাতে কত অণু এটিপি লেগেছে, 6 অণু এটিপি লেগেছে। তাহলে বলতে পারি 12 যুক্ত 6 18, অর্থাৎ 1 অণু কেলভিন চক্রে, অর্থাৎ কোশ্চেন যদি আসে যে কেলভিন চক্রে 1 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু লাগছে, 12 6 18 অণু এটিপি লাগছে। এই 18 অণু এটিপির ভেতর কি বললাম, এই 18 অণু এটিপির ভেতর বিজারণ দশাতে কি বললাম, বিজারণ দশাতে লাগছে কত অণু এটিপি, 12 অণু এটিপি লাগছে। আর হচ্ছে পুনরুৎপাদন দশাতে কত অণু এটিপি লাগছে, 6 অণু এটিপি লাগছে। বোঝা গেল? তাহলে 12 আর 6 যোগ করো, সমান কত হচ্ছে, 18 অণু এটিপি হচ্ছে। তাহলে বলো আমায় যে 2 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু এটিপি লাগবে বিজারণ দশাতে, এবং কত অণু এটিপি লাগবে কোন দশাতে, পুনরুৎপাদন অর্থাৎ আরইউবিপি পুনরুৎপাদন দশাতে। এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো। এরপর আমি আলোচনা করছি যে C3 চক্রে বা কেলভিন চক্রে প্রাথমিক CO2 গ্রহীতার, কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার নাম কি? এর নাম হচ্ছে কি বলতো, আরইউবিপি, অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট। অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট হচ্ছে C3 বা কেলভিন চক্রে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো। এরপর এখানে আরেকটা কোশ্চেন তোমরা লিখে রাখো, C3 চক্রে বা কেলভিন চক্রে কি হচ্ছে, কোন উৎসেচক কাজ করে? C3 চক্রে কোন উৎসেচক কাজ করে? রিবিউলোজ রুবিস্কো, যেটাকে বলা হয় রুবিস্কো, অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এর পরের কোশ্চেন হচ্ছে C3 উদ্ভিদ কাকে বলে? অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে সকল উদ্ভিদের অঙ্গারাত্মীকরণ, অর্থাৎ যে সকল উদ্ভিদের ক্ষেত্রে কার্বনের স্থিতিকরণের মাধ্যমে প্রথম স্থায়ী যৌগ হিসাবে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন
উৎপন্ন হয় সেই সব উদ্ভিদের কি বলা হয়, C3 উদ্ভিদ বলে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কার্বনের অঙ্গীভূতকরণের জন্য প্রথম স্থায়ী যৌগ হিসাবে যে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় যেসব উদ্ভিদের ক্ষেত্রে, তাদের আমরা সাধারণত C3 উদ্ভিদ বলবো। এই C3 উদ্ভিদের উদাহরণ হচ্ছে কি বলতো, মোস্ট অফ দা ডাইকট প্ল্যান্ট, অর্থাৎ অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয়। সাধারণত তোমরা মনে রাখবে যে হচ্ছে কি সূর্যমুখী, পামকিন মানে কুমড়ো, আর ম্যাঙ্গো অর্থাৎ আম। এছাড়া একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত কি কি হয়, ধান দেখেছো, ধান আর গমের ক্ষেত্রে, ধান আর গম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, হচ্ছে C3 উদ্ভিদ। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন কুমড়ো, আম, এছাড়া হচ্ছে সূর্যমুখী, এগুলো সব হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে C3 সাইকেল হয়। মানে বলতে গেলে অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে C3 সাইকেলের মাধ্যমে কার্বনের স্থিতিকরণ ঘটে। একবীজপত্রী কিছু আছে উদ্ভিদ যাদের ক্ষেত্রে C3 চক্রের মাধ্যমে কার্বনের স্থিতিকরণ ঘটে, তাদের উদাহরণ হচ্ছে ধান আর গম। বোঝা গেল? এ পর্যন্ত তো গেল তোমাদের কি এইচএস এর পার্ট। এরপর আমি এনসিইআরটি বেসের কিছু পার্ট আমি যোগ করব যেখানে কিন্তু কোশ্চেন আসে। তো এনসিইআরটির বেস পর্যন্ত, কিন্তু তার বাইরে নয়, কেননা কেলভিন চক্র আলোচনা করতে গেলে এই যে বক্সটা আরো অনেক কিছু দিতে হবে, যেহেতু তোমাদের সিলেবাসে নেই বা কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই, তাই আমি সেটা নিয়ে আলোচনা করছি না। সেটা নিয়ে আলোচনা করলে হায়ার ক্লাসে, অর্থাৎ যারা ডব্লিউবি সেট, নেট, গেট এগুলো দিবে তাদের ক্ষেত্রে আমি আলোচনা করব, সেটার জন্য আলাদা স্লাইড হয়। বুঝতে পারলে? জাস্ট এখানে তোমাদের বুঝে নেওয়ার জন্য আমি জাস্ট এইচএস এর জন্য এইটা এবং এইটুকু দিয়ে